আর এর জন্য অরিজিনাল ফর্মুলা ছিল এটা, সেটা থেকে 1.4.1 এ ধাপে ধাপে দেখানো হয়েছে যে সেটা আর এটা আসলে একই জিনিস যদি সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল হয়। এখন 1.4.3 তে যাকে আমার বিবেচনা করতে হবে তার এক্সপ্রেশন দেখি আপনি বুঝতে পারছেন অবশ্যই এটা একটি পিরিয়ডিক সিগন্যাল, তাই না? একটা সাইনোসয়েডাল সিগন্যাল, তাই তো? তাহলে এই যদি হয় সাইনোসয়েডাল সিগন্যাল, তার পিরিয়ড কত? ফর্মুলা থেকে আমরা জানি 2π/ω0। তো সেই ফর্মুলাটা বসালাম আর যে 1.4.1 থেকে ফর্মুলা 1/পিরিয়ড টি আর ইন্টিগ্রেশন হবে 0 থেকে একটা পিরিয়ড টি পর্যন্ত এবং সিগন্যালটার স্কয়ার, সে কারণে a স্কয়ার হয়ে গেছে, sin স্কয়ার হয়ে গেছে আর ω0t + π। আপনাদেরকে অলরেডি আমি একটা মেসেজ দিয়েছি, আপনারা খেয়াল করেছেন কিনা? ত্রিকোণমিতির সব ফাংশন, সব ফর্মুলা, সব আইডেন্টিটি নামিয়ে মুখস্থ করে ফেলবেন। যেমনটা আপনি যখন সরল অঙ্ক করে নেন, টিচার সরল অঙ্ক শিখতে আসেন যে ক্লাসে, টিচাররা ধরে নেয় আপনি যোগ বিয়োগ গুণ ভাগ অলরেডি পারেন। যোগ বিয়োগ গুণ ভাগ কি আবার নতুন করে শিখায়? না, সেগুলো কিভাবে ধাপে ধাপে ইউজ করবেন সেটা সরল অঙ্কের মধ্যে শিখায়। একই কথা আমার এই কোর্সের জন্য আমি এখানে সিগন্যালস এর বিভিন্ন প্রপার্টি, সিস্টেমস এর বিভিন্ন প্রপার্টি আলাপ করব। তাই বলে আমি ত্রিকোণমিতি পড়ানো শুরু করব না, আমি ধরে নিব ত্রিকোণমিতির সব ফর্মুলাগুলো আপনার মনে আছে, আপনাকে বলা মাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখনই আমাদের একটা ফর্মুলার প্রয়োজন হবে যদি আপনি এটুকুর দিকে তাকান। কার মতো লাগে? 2 sin square a 2 sin square a 2 sin square a এর জন্য আমরা ফর্মুলা কি জানি? 1 - cos 2a 1 - cos 2a। সো 2 আনার জন্য আমাকে এখানে হাফ দ্বারা গুণ করতে হবে, হাফ আর দ্বারা গুণ করতে হবে। 1 - cos 2 দেখেন, সেজন্য cos 2a 2ω0t + 2π হয়ে গেছে, ঠিক আছে? ম্যাম এরপরে ম্যাম এটা যা করছে ম্যাম যে পিরিয়ডটাকে দেখে যে cos of 2π ω0, আমরা কি জাস্ট এইভাবে লিখবো না ম্যাম? আমরা পুরো ইন্টিগ্রেশনটা করে তারপরে যে মানে এই ভ্যালুটা কি আমাদের পাওয়া যাবে a²/2? আপনি ইন্টিগ্রেশন যদি করেন, আপনি জানেন এটা হাফ যদি আমি বাইরে নিয়ে যাই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিটি প্রথম অংশটির জন্য। ইন্টিগ্রেশন ডিটি মানে হলো কি, ইন্টিগ্রেশনের ফলাফল কি হবে? হাফ অফ টি, হাফ অফ টি, রাইট। হাফ বাইরে চলে যদি যায় শুধু টি। আর cos কে ইন্টিগ্রেশন করেন কি হয়? সাইন আসে, সাইন অফ ওই অ্যাঙ্গেলটা, সাইন অফ এই অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই টি 2ω0 ছাড়া বাকি অংশটা। তো যেই মাত্র সাইন আসছে আপনি নিশ্চিন্ত, কারণ আপনি লিমিটের ভ্যালুগুলো বসান। টি এর বদলে যদি 2π/ω0 বসান, ω0 কাটা যায়, কি থাকে? 2 * 2π। এবং আমরা জানি সাইন অফ এনি ইন্টিজার মাল্টিপ্লাইড বাই 2π হলো কত? 0। সাইন 0 যেমন 0, ত্রিকোণমিতির ফর্মুলা সব মনে থাকতে হবে, এইমাত্র বলেছি। সো আমি এটা ডিটেইলে আর গেলাম না। তার মানে আপনি এই অংশটুকু নিয়ে নিশ্চিন্ত, আপার লিমিট বসালে পাচ্ছেন সাম ইন্টিজার ইনটু 2π, লোয়ার লিমিট তো 0ই। সো দ্বিতীয় অংশটা আসলে ওভারঅল যা দিচ্ছে সেটা 0। আপনি শুধু প্রথম অংশের জন্য একটা ভ্যালু পাচ্ছেন, সেই ভ্যালুটা আপার লিমিট বসান একবার 2π/ω0, লোয়ার লিমিট বসান একবার 0। সো এটা ইনটু 2π/ω0, 2π কাটা গেল, ω0 কাটা গেল, বাকি থাকলো a²/2, এই হাফের যে 2 ছিল সেটা। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। আরেকজনের কোয়েরি ছিল কত? 5.4 ম্যাম। এর আগে একটু সমস্যা ছিল। এর আগে কোথায় সমস্যা বলেন? কততে? ম্যাডাম 1.4.2 এর মানে লাস্টের পার্টটা একটু 1.4.2 এটা? ম্যাম লাস্টের পার্টটা এটাই? হ্যাঁ ম্যাডাম, মানে ফার্স্ট পার্টটা পাচ্ছি, লাস্ট পার্টটা। অর্থাৎ এই পিরিয়ডিক সিগন্যালটায়? জি ম্যাডাম। এটা কি আমরা গত ক্লাসে করেছি না অলরেডি?
আপনি ছিলেন না মনে হয় তাহলে। ম্যাডাম জাস্ট ওই যে এটা যে ম্যাম ক্লাসে করেছি আমরা। মানে দুইটা লিমিট সে বসেছে এই জায়গাটা একটু। এটা যেহেতু পিরিয়ডিক সিগন্যাল, এটার ক্ষেত্রেও আমার শুধু একটা পিরিয়ডের জন্য করাই এনাফ, সে কারণে 1/t একটা পিরিয়ড 0 থেকে t পর্যন্ত যাচ্ছে আর সিগন্যালটার স্কয়ার। সিগন্যালটার এক্সপ্রেশন কি আপনি আমাকে বলেন? সিগন্যালটার এক্সপ্রেশন হলো 0 থেকে এটুকু হলো -a, এরপর আবার কিছু নাই, আবার t1 থেকে এটুকু হলো +a, তাই তো? আবার কিছু নাই। সো ভ্যালু আছে শুধু এই দুই জায়গায়, আমি এই দুই জায়গা নিয়েই ফোকাস করব। এটা কত, 0 থেকে কতটুকু বলতে পারেন? এদিকে তাকালে অবশ্যই বলতে পারেন। কত এটার প্রস্থ? টি কি পরিমাণ? টাউ পরিমাণ। টাও তো পরিমাণ। এই পয়েন্টটা হলো টাউ। সো 0 থেকে টাউ হলো -a, ও আচ্ছা। t1 থেকে t1 প্লাস টাউ হলো +a। মাইনাস হোক প্লাস হোক, আপনার সিগন্যালটাকে স্কোয়ার করতে হয়। সো এটাও হচ্ছে স্কোয়ার, এটাও হচ্ছে স্কোয়ার। মাইনাস কে স্কোয়ার করলে আমরা জানি a স্কোয়ারই হবে। ক্লিয়ার এবার? ও ম্যাম আমার আর ডিটেল বলা লাগবে? ম্যাম কিন্তু আপনি যখন খাতায় করবেন অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যাজ ইয়োর হোমওয়ার্ক, আপনি ডিটেল স্টেপ বাই স্টেপ করবেন, অর্থাৎ এটার প্রত্যেকটা লিমিট ভ্যালু বসানো, মানে কোনো স্টেপ বাদ দিবেন না। ক্লিয়ার? নো ম্যাডাম জাম্পিং। বলেন। 4.4 এর লাস্টের পার্টটা 4.4 1.2.4 4.4 4.4 ম্যাডাম ওই যে x2 এটা এটা জি ম্যাডাম x2 যে e2 যে ভাগ করছিল সেকেন্ড থার্ড লাইন। E2 যে বার করেছে, এটার জন্য আমি খালি একটা হিন্টস দেই। -ইনফিনিটি থেকে 0 একবার করবেন, অর্থাৎ -l থেকে l, প্লাস 0 থেকে +ইনফিনিটি, 0 থেকে l। ক্লিয়ার? ম্যাডাম এটা তো এটাকে তো দুই ভাগ করা যায়, তাই না? আমরা লিমিটের ইন্টিগ্রেশন যখনই করেছি, আমরা জানি টোটাল ইন্টিগ্রেশনটা যে লিমিটে আছে সেটাকে আমি দুই ভাগ করে যোগ করতে পারি দুটোকে, তাই না? অর্থাৎ আমি তো মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তার সাথে যোগ যদি করি 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত, টোটাল যোগফলটা তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হলো, তাই না? ও ভাগ ম্যাডাম করে মাইনাস নেওয়ার, ইনফিনিটি থেকে ইনফিনিটি আমি বসে একটু শেষ করি আমার কথাটা। ভাগ করে নেওয়ার উদ্দেশ্য হলো, আমার একটা লিমিটে যদি 0 আনি তাহলে আমার পক্ষে সুবিধা হয়, e⁻0 এর বদলে আমি খুব সহজে 1 বসাতে পারি। ক্লিয়ার কথাটা? এবং এটা খেয়াল রাখবেন t কিন্তু মডুলাসের মধ্যে আছে। সো t এর মান যেটা বসাবেন সেটার সাইন না বসালেও চলবে। এবার আপনি আমার মনে হয় পারবেন, আমি বেশ কিছু হিন্টস দিয়েছি। হিন্টস গুলো নোট ডাউন করেছেন আমি যা যা বললাম? জি ম্যাম। এক হচ্ছে এটাকে দুই ভাগ করবেন, তাহলে আপনার ধাপে ধাপে করতে সুবিধা হবে। লিমিটটাকে, ইন্টিগ্রেশনের লিমিটটাকে দুই ভাগ করে দুটোকে যোগ করা, সেটা করবেন। দুই হচ্ছে মান বসানোর সময় খেয়াল করবেন এটা কি ম্যাডাম মডুলাস মডুলাস, সেভাবে মান বসাবেন। আর আরেকটা হিন্ট দেই, ই এর পাওয়ার ইনফিনিটি হলো ইনফিনিটি, কিন্তু ই এর পাওয়ার -ইনফিনিটি কিন্তু 0। কারণ কি? ই এর পাওয়ার -ইনফিনিটি মানে 1/e এর পাওয়ার ইনফিনিটি, আর ই এর পাওয়ার ইনফিনিটি যদি ইনফিনিটি হয়, 1/ইনফিনিটি হলো 0। তো আলটিমেটলি আপনার এবার আর অসুবিধা হওয়ার কথা না। পরেরটায় যেতে পারি। ম্যাম এর মধ্যে তো ম্যাডাম দুইটা যে লিমিট লাগবে প্লাস দিয়ে লাগবে না, মাইনাস ইনফিনিটি থেকে 0 প্লাস তারপরে যেটা আছে তারপরে প্লাস 0 থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নেক্সট 1.5.4 মনে হয় বলেছিলেন কেউ। জি ম্যাম। জি ম্যাম। এটা কি আমরা গত ক্লাসে একসাথে করা অঙ্ক না? জি ম্যাম। ক্লাসেই করা? জি ম্যাম। আপনি ছিলেন না ক্লাসে? ম্যাম ছিলাম, কিন্তু ওই তো বুঝিনি যে করতে আমার যাই সময় সমস্যা আছে। মানে রাত্রে করতে গেছি ম্যাম, প্রবলেম হচ্ছে ওখানে। তাহলে আমি গত দিনের লেকচারটা খুলি, যেটা আপনার কাছে অলরেডি থাকার কথা। বলেন কোথায় সমস্যা?
এই ছবিটার জন্য আমাকে এটার মিরর ইমেজ ড্র করতে হবে, রিফ্লেকশনের এক্সপ্রেশন লিখে রিফ্লেকশনটার প্লট করতে হবে। সেজন্য আমরা জানি রিফ্লেকশনের এক্সপ্রেশনটা হলো এক্স অফ মাইনাস টি। এক্স অফ টি যদি এটা হয়, এটার সমস্ত জায়গায় টি এর পরিবর্তে আমরা মাইনাস টি বসাচ্ছি, অর্থাৎ শুধু এক্সপ্রেশনে না, লিমিটের মধ্যেও আমরা মাইনাস টি বসাচ্ছি। এবং আমরা জানি মাইনাস টি লিমিটে রাখা যাবে না, রেঞ্জের লিমিটে শুধু টি কে রাখতে হয়, টি এর সাথে কোনো যোগ বিয়োগও থাকতে পারে না, টি এর নেগেটিভ মানও থাকতে পারবে না। মাইনাস টি কে প্লাস টি বানাতে হলে আমরা কি করতে পারি, সমস্ত রেঞ্জের সব ভ্যালুকে -1 দ্বারা গুণ করতে পারি, তাহলে -1 দিয়ে মাইনাস টি গুণ হলে গুণফল টি হয়ে যাবে। টি এর সাথে সাথে বাকি মানগুলোকেও -1 দিয়ে গুণ দিতে হবে, এবং যেহেতু মাইনাস সামথিং দিয়ে গুণ হচ্ছে সেহেতু ভ্যালুগুলোর পজিশন সোয়াপ করবে, অর্থাৎ একজন আরেকজনকে প্রতিস্থাপন করবে। -1 গুণ হলে +1 হয়ে যাবে, ভালো কথা, কিন্তু যেহেতু -1 দিয়ে গুণ হয়েছে সেই জন্য দেখেন +1টা এখানে না বসেছে এখানে, -1টা এখানে না বসেছে এখানে। আপনার কি এটা নিয়ে কনফিউশন ছিল? জি ম্যাম। এবার ক্লিয়ার? জি ম্যাম। আর বলা লাগবে বিস্তারিত? না ম্যাম। আজকের লেকচার শুরু করতে পারি? ম্যাম 1.5.3টা যদি আরেকটু বোঝাই দিতেন। 1.5.3 কোনটা? ম্যাম বইয়ের যেটা এইচডব্লিউ তে ছিল ম্যাম। ওয়ান 1.5.3 রাডারের অঙ্কটা। জি একটা ম্যাম। রাডার যার কাজ হলো এয়ারক্রাফট ডিটেক্ট করা ওর রেঞ্জের মধ্যে, ওর রেঞ্জটা কতটুকু? 45 নটিক্যাল মাইল, NMI, এবং ও ট্রান্সমিট করে পালস ট্রেন সিগন্যাল, যেমনটা এই ছবিতে দিয়ে দেওয়া আছে, এরকম একটা সিগন্যাল সে ট্রান্সমিট করে। ও কিভাবে ডিটেক্ট করে? যদি একটা টার্গেট ওর রেঞ্জের মধ্যে আছে এরকম হয়, তাহলে সেই টার্গেটের গায়ে বা ওই এয়ারক্রাফটের গায়ে এই পালসটা ধাক্কা খেয়ে আবার ওর কাছে ফিরে আসবে, রিফ্লেক্ট ব্যাক করবে, তাই না? তখন ও কি পাবে সিগন্যাল? দ্য রাডার ওর রিসিভারে ওই সিগন্যালটা যদি পায়, তখন রাডার কি করে? মেজার করে টাইম ডিলেটা। কিসের টাইম ডিলে? ও যেটা পাঠাচ্ছে, ট্রান্সমিটেড সিগন্যাল তো ওই পাঠাচ্ছে, সো ওর কাছে আছে, আর রিফ্লেক্টেড সিগন্যাল ওর রিসিভার রিসিভ করছে, সো ও ওই ট্রান্সমিটেডের উপর রিসিভার থেকে পাস সিগন্যালটাকে বসাতে পারে। বসিয়ে হয়তো দেখলো যে একটা আরেকটার মাথার উপর বসেনি, একটু দূরে বসেছে, যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে রিসিভড পালস একটু দূরে বসেছে ট্রান্সমিটেডের থেকে, কতটুকু দূরে সেটা ও নিজে মেপে নিতে পারবে। এই টাইম ডিলেটা মেপে নিয়ে ও ধরতে পারবে যে কত দূরে ওর টার্গেটটা আছে। দেখেন রাডারের সিগন্যালের ভেলোসিটিও দিয়ে দেওয়া আছে, অর্থাৎ কত স্পিডে রাডারের সিগন্যালটা যাচ্ছে আর কত স্পিডে সে ফিরে আসছে সেই স্পিডটা দিয়ে দেওয়া আছে। এবং আমরা সবসময়ের মতো জানি, কি জানি? স্পিড, ভেলোসিটি, টাইম, এই তিনজন যদি জানি, ওদের সম্পর্কটা কি বলেন তো? vehicle S equal to VT বা তাই তো? D equal to VT. ওকে, মনে করি আপনাকে ও বলে দিয়েছে রাডারের রেঞ্জ আর এর ভ্যালু। আর এর ভ্যালু কত ছিল? 45 নটিক্যাল মাইল। আর কি দিয়েছে? রাডারের C দেওয়া স্পিড দেওয়া কত? 16
1875 nautical mile per সেকেন্ড টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন, রাডারটা যা ওর সিগন্যাল পাঠাচ্ছে একটা এয়ারক্রাফটে রিফ্লেক্টেড হয়ে ও আবার রিসিভ করছে। রাডারের রেঞ্জ যদি আর হয়, ও টু আসলে আর কত ম্যাডাম দূরত্ব 2D পাড়ি হবে, ডাবল ডিস্টেন্স, ওই যে মানে প্রতিধ্বনির সূত্র, ইকোর ও সূত্র। আসলে 2 আর পাড়ি দিয়েছে, এবং ওর ভেলোসিটি যদি সি হয়, এই সিগন্যাল যে পাড়ি দিচ্ছে তার স্পিড যদি সি হয়, তাহলে এই 2 আর পাড়ি দিতে ওর টাইম যদি টাও হয়, সেই টাইমের মান কিভাবে পাবো? দূরত্ব আর সি ডিভাইডেড বাই যে ভেলোসিটিতে সে পাড়ি দিল। ক্লিয়ার? আর বলা লাগবে না, বাকিটা আপনি মিলাতে পারছেন? এইটুক করলে হয়ে যেতেছে। আপনাকে যা প্রশ্ন দিয়েছে তার উত্তর যদি এটাই হয়, তাহলে এটুক করলেই হয়ে যাচ্ছে। এইটা নিয়ে এত, আচ্ছা ঠিক আছে। এখন আপনি জিজ্ঞেস করেছেন, আমি জিজ্ঞেস করিনি। তাহলে আজকের লেকচার শুরু করতে পারি? জি ম্যাম। জি ম্যাম। তার আগে একটু বলে ফেলি, আপনারা গতদিন বলছিলেন যে বৃহস্পতিবার একটা কোনো একটা ক্লাস টিচার মনে হয় বলেছেন যে ক্লাস টেস্ট নেবেন। ক্লাস টেস্ট কি হয়েছে? নো ম্যাম। ম্যাম আমরা জাস্ট এখন পর্যন্ত জাস্ট একটা পপ আপ মানে একটা কুইজ দিছি 3 মার্কের, সেটা হচ্ছে গুগল মানে ফর্মে দিছি সাজ্জাদ স্যারের, মানে অবজেক্টিভ ছিল প্লাস মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল প্লাস হচ্ছে একটা শর্ট টাইপের কোশ্চেন ছিল। এইগুলো হচ্ছে আমাদের আপাতত কুইজ দেওয়া, মানে কুইজের এক্সপেরিয়েন্স জাস্ট উনি আর কি দিছে আমাদের, আর কেউ দেয় না এখন। আচ্ছা, ওটা কি গুগল ফর্মে দিয়েছে? জি ম্যাম, গুগল ফর্মে দিছে। এটাই আপনারা পরিচিত, ওটাই হলেই ভালো হয়, এই জন্য আমি আসলে জানতে চাচ্ছি। তো গুগল ফর্মে আপনাদের এক্সপেরিয়েন্স কেমন? কোনো অবজারভেশন? ঠিক ম্যাডাম আছে। আসলে মানে উনার যে পরীক্ষাটা টাইম খুবই নিছে, শর্ট দেয় তো, এটা এখন কি হয়ে যেতে হয়। আসলে দেখেন, আপনার এখন কুইজ স্যার যেটা নিচ্ছেন অন্ধভাবে নিচ্ছেন, সোজা কথায়। স্যার কি ভিডিও অন করেছেন? আপনাকে বলেছে ক্যামেরা অন রাখো? না ম্যাম। না না, ম্যাম ম্যাম। ভিডিও অন তো করে নাই। আপনার উপর একদম অন্ধবিশ্বাসে সবকিছু উনি পরীক্ষা নিচ্ছেন। এখন এখানে ওনাকে একটা জিনিসই ওনার হাতে আছে, টাইমটা একটু টাইট রাখা, যাতে আপনি চুরি করার পরীক্ষার সময়টা না প্রশ্নের পাই। উত্তর দেওয়া বাদ দিয়ে অন্য কিছু যাতে না করেন। অত সহজ ভাবে আমি বলতে চাইলাম না, যাই হোক আপনি তো বুঝতেই পেরেছেন। সো টাইম টাইট থাকবে, এটাই কিচ্ছু করার নাই, কিন্তু আমি বলছি সিস্টেমের সাথে আপনার কোনো অসুবিধা, কোনো কনফ্লিক্ট বা কোনো কিছু হয়েছে কিনা? এটা তো নেট সমস্যা, নেটের প্রবলেম থাকলে তো ম্যাম সাবমিট হয় না, সাবমিট হতে দেরি হয়ে যায়। ম্যাম বলেন। ম্যাম আরেকটা কথা, ম্যাম যেটা কোশ্চেনের ভাষাটা যদি একটু সহজ হয় তাহলে। আর ভাষা ইংরেজি হবে, বই পড়ে আপনার সেটার সাথে অভ্যস্ত হতে হবে। আর কুইজে নিয়মিত ম্যাম, ভাষা হবে। ম্যাম কুইজে সাবমিট করতে পারছিল ম্যাম 23 জন ফার্স্ট অবস্থায়। দেন কুইজে স্যার আবার সাবমিট করতে পারছিল প্রথমে 23 জন। দেন স্যার আবার ক্লাস শেষে আবার টাইম দিছে, যারা দিতে পারেনি তারা আবার ফর্ম দিছে, তারপরেও যারা দিতে পারেনি পরের দিনে আবার টাইম দিছে ম্যাম। তো এই হলো মানে ক্লাস কুইজের অবস্থা, মানে পপ আপ কুইজের অবস্থা। আচ্ছা, স্যারের এক্সপিরিয়েন্স আমি স্যারের থেকে শুনে নেব। আপনাদের এক্সপিরিয়েন্স বলেন যে গুগল ফর্ম, সেই সিস্টেমটার সাথে আপনারা ঠিক আছেন? হ্যাঁ ম্যাডাম, জি ম্যাম, সেটা পরিচিত। সবাই তো পরিচিত না। ঠিক আছে ম্যাম। তো বিভিন্ন এটা কি টেকনিক্যাল গুগল প্রবলেমের জন্য ক্লাসরুমেই পপ আপ করলো, না স্যার আপনাকে লিংক পাঠিয়েছেন? ম্যাডাম ক্লাসরুমেই পপ আপ করছে। গুগল ক্লাসরুমে। ক্লাসরুমে ম্যাম। ওকে, তাহলে মোটামুটি ধরে রাখেন সামনের সপ্তাহে এই দিন আমরা একটা ক্লাস টেস্ট নিব, সিলেবাস আজকের লেকচার পর্যন্ত, এবং আমি নেক্সট ক্লাসে কনফার্ম করব কোন প্রসিডিউরে করব, অর্থাৎ গুগল ফর্মে কিভাবে কখন, সেই ডিটেল গুলো আমি নেক্সট ক্লাসে কনফার্ম করব। আপাতত আপনি অ্যানাউন্সমেন্ট হিসেবে এটা ধরে রাখেন যে একটা ক্লাস টেস্ট আসতে যাচ্ছে সামনের সোমবার। ওকে, ম্যাম আমাদের কোয়েশ্চেন গুলা যদি
ম্যাম আমাদের কোয়েশ্চেন গুলা যদি একটু ইজি মানে ভাষাটা যদি একটু সহজ ভাবে করতেন তাহলে এমনি কম টাইমের মধ্যে আমাদের অ্যান্সার করাটা সুবিধা হয়। দেখা যায় যে আমাদের প্রশ্ন পড়ে ম্যাথটা ধরতে ধরতে একটু সময় লেগে যায়, টাইম তো কম থাকে নর্মালি কুইজ গুলাতে, এই জন্য একটু আমি বলছিলাম যে কোশ্চেনের ভাষা সহজ করার চেষ্টা করব, কিন্তু দেখেন আপনি এমন একটা জিনিসের কথা বললেন যেটা খুব রিলেটিভ একটা কথা। আপনার ভাষা সহজ, এটা বাংলায় লিখলে হয়তো সবচেয়ে আপনার জন্য সহজ, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। জি সেটা বুঝছি দ্বিতীয়ত ম্যাম। আপনাকে ওখানে বসে আমি বোঝানোর সুযোগ নাই, যেটা আপনি সামনাসামনি থাকলে টিচারকে অনেক সময় জিজ্ঞেস করতে পারতেন যে ম্যাডাম এটা মানে কি ওটা। এই লিমিটেশন গুলো আমাদের এখন আছে। সো যেটা ভাষা বলতে আপনি যেটা মিন করছেন সেটা আমি সাজেশন এটাই দিব, তাহলে বই পড়েন, বই পড়ে নিজে বাংলা করে পড়বেন, নিজের পরে লাইনটা নিজেকে বাংলায় বলার চেষ্টা করবেন যে এই লাইনে এটা বলা হয়েছে। মনে করবেন যে আপনার স্টুডেন্ট বসে আছে, তাকে আপনি এই লাইনটা বোঝাচ্ছেন। সেভাবে যদি আপনি পারেন তার মানে আপনি ইংরেজিটা ধরতে পারছেন, ক্যাচ করতে পারছেন। আর যদি না পারেন তখন মিন করে যে আপনার ডিফিকাল্টি আছে, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। সো প্রিপেয়ার থাকেন যে ওরকমই কোয়েশ্চেন হবে, ইংলিশে কোয়েশ্চেন হবে, পড়ে বোঝা যাবে এরকম কোয়েশ্চেনই হবে। কিন্তু ওই যেটা কারো কারো ডিফিকাল্টি বললেন যে টাইম খুব টাইট, সেটা তো থাকবেই। যদি আপনি অন্যদিকে সময় দিতে যান সেটা যেন না করা সময় পান, সেটা টিচারকে এনশিওর করতে হবে সেজন্য। আর আমি মূলত বুঝতেই পারছেন লিমিটেশন আছে আমাদের, বেশিরভাগই ছবি আঁকা এসব করা, কিন্তু আমাদের অনলাইনে কিভাবে এগুলো নেওয়া সম্ভব, আমাদের কোর্সের জন্য অনেক লিমিটেশন আছে। তো আমি সাজেস্ট করব আপনি বারবার চিন্তা করবেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আপনি জিনিসটা ধরতে পারছেন কিনা, যাতে করে আপনার কনসেপচুয়াল কোয়েশ্চেন হলেও আপনি অ্যান্সার করতে পারেন। এখন কনসেপচুয়াল বলতে একেবারে বিস্তারিত লেখো এরকম ক্রিয়েটিভ কোয়েশ্চেন না, হয়তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিন্তু আপনি জিনিসটা না বুঝলে হয়তো উত্তর করতে কষ্ট হবে। এই জন্যই বলছি যে প্র্যাকটিস করবেন যে আপনার নিজের কনসেপ্টটা মাথায় ক্লিয়ার আছে কিনা। ওকে জি ম্যাম। ম্যাম কোনো পার্শিয়াল মার্কিং হবে? না, মাল্টিপল চয়েস হলে কেমন করে পার্শিয়াল মার্কিং হবে? হাইলি লাইকলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। মাল্টিপল চয়েসে সুবিধাও আছে অসুবিধাও আছে, তাই না? অনেক সময় ঝড়ে বক মরে যায়, আবার মার্কিংটা হলো বাইনারি, হলে 1 না হলে 0, শেষ, পার্শিয়ালের সুযোগ নেই। পার্সিয়াল সুযোগ তো সাধ্য স্যার দিছিল, একটু যদি দিতেন। ম্যাথের স্যার কি ক্ষেত্রে দিয়েছিল এটা কি আমাকে বলে লাভ আছে বলেন? ম্যাথের ক্ষেত্রে যদি একটু দিতেন। ম্যামের ক্ষেত্রে ম্যাম দিলে ভালো হতো। না হলে ম্যাম সমস্যা হয়ে যাবে আমাদের। আপনি 0.25 শুরুতেই আপনি পার্শিয়াল মার্কিং এর ভরসায় যদি থাকেন তাহলে আমি এই নিয়ে আর বেশি কথা বলতে চাই না। তাহলে এক কথা। আমাদের আমি আশা বলি ফুল যে মার্কস। আমার যে একটা কাউন্সিলিং ক্লাস ছিল, কয়জন সেই নোটিশটা দেখেছেন আদৌ? ম্যাডাম আমি দেখছি ম্যাম। ম্যাম ম্যাম দেখছিলাম এবং ম্যাম রিপ্লাই আমাদের করছিলাম। সাজ্জাদ স্যারের ক্লাস ছিল ম্যাম 11টা থেকে। শনিবার কিসের ক্লাস? শনিবার ম্যাম ক্লাস সাজ্জাদ স্যারও কনসাল্টিং আওয়ার আছে আমাদের শনিবার। কনসাল্টিং আওয়ার 11টা থেকে 12:30 পর্যন্ত দেওয়া আছে। সেটা আমাকে কেউ বলার চেষ্টা করেছেন? যদি না বলেন আমি ধরে নেব আপনার কাউন্সিলিং এর দরকার নাই, আপনি 10-এ 10 পেতে যাচ্ছেন। এখন এত কিছু বলে তো লাভ নাই, আপনি যে বলছেন সহজ করবেন কোশ্চেন, পার্শিয়াল মার্কিং করবেন। কাউন্সিলিং আওয়ারে আমার টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 12 জন অ্যাটেন্ড করেছে। তো সেই 12 জনের কোনো ডিফিকাল্টি হয়তো ছিল, বাকি আপনারা 52 বিয়োগ 12 40 জন 10-এ 10 পেতে যাচ্ছেন। আমি অ্যাটলিস্ট সেই ইমপ্রেশনে আছি, কারণ আপনারা কাউন্সিলিং এ আসেননি, কোনো কনফ্লিক্টের কারণে আসতে পারিনি এটাও জানাননি যে ম্যাডাম এই জন্য আসতে পারিনি কিন্তু আমার খুব দরকার ছিল, এরকমও কেউ কিচ্ছু আমাকে জানায়নি। তো আপনি আমাকে অ্যাটলিস্ট এই ইমপ্রেশন দিয়েছেন আপনার কোনো আর হেল্পের দরকার নাই, আপনি যা করেছেন আপনার এনাফ। ভুল বললাম? ম্যাম আসলে সত্যি কথা হচ্ছে কোনো কনফ্লিক্ট আসলে ছিল, কিন্তু হাফ এন আওয়ারের কনফ্লিক্ট ছিল। আপনি যে 10টা থেকে শুরু করছেন, সাজ্জাদ স্যার 11টা থেকে শুরু করে, আপনি একটু ওইদিকে আধা ঘন্টা একটু বেশি পড়াইছেন, তো তাই এখানে একটু আধা ঘন্টা কম হয়ে গেছে।
তো ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি ইচ্ছা থাকতো যে আমি কনসেপ্ট ক্লিয়ার করব, ম্যাডামের ক্লাস অ্যাটেন্ড ম্যাডাম করব, আমি তো করছি ক্লাস, আমি তো জানাইছিলাম। আমি তো আপনাকে উদ্দেশ্য করে বলিনি, আমি বাকিদের না ম্যাডাম, কথা তো ম্যাডাম আমি বলতেছি, তাই আসলে ভাবলাম আমাকে আপনাকে দেখতেও পাচ্ছি না, আপনিও আমাকে দেখতে পাচ্ছেন না, তো আপনি নিজে কাঁধে নিলে আমার কিছু করার নাই। আমার অডিয়েন্স, আমার টার্গেট পিপল আলাদা। এনিওয়ে, এটা একটা এক্সেপশনাল কেস ছিল যে আমি নিজে কাউন্সিলিং অ্যানাউন্স করেছি। নেক্সট টাইম কিন্তু আমি সাজ্জাদ স্যার না, আমি কাউন্সিলিং অ্যানাউন্স করব না। আপনার হেল্প লাগবে, আপনাকে অ্যাটলিস্ট বলতে তো হবে যে ম্যাডাম হেল্প লাগবে। আপনার হেল্প লাগবে, আমি একটা জুম মিটিং যদি অ্যারেঞ্জ করি, সেটা যদি আমি ক্লাসরুমে অ্যানাউন্স করি, দেখা যাবে আরো 10টা ছেলে ওটায় জয়েন করলো, আরো 20টা ছেলে সেখানে জয়েন করলো, তাদেরও তো হেল্প হলো। তো এটাই কোনো লজ্জার কিছু নাই যে আমার হেল্প লাগবে এটা বলতে আমার লজ্জা লাগছে। বরং এখন কোয়েশ্চেন সোজা করেন ম্যাডাম, এটা বলতে একটু লজ্জা লাগা উচিত ছিল যে আমি কাউন্সিলিং লাগবে না বলেছি ম্যাডামকে, কিন্তু এখন বলছি কোয়েশ্চেন সোজা করবেন। নেক্সট টাইম আমি এক্সপেক্ট করব যে কোনো ক্লাসের পর বা নেক্সট ক্লাসের আগে আপনি একটা কাউন্সিলিং চান, চাইতেই পারেন, সেটা আমি হয়তো ক্লাসরুমে পোস্ট করে দিব যে একজন চাওয়াতে আমি এই টাইমে একটা কাউন্সিলিং অ্যারেঞ্জ করছি, আরো কারো যদি ওই সময় কিছু বলার থাকে ইউ ক্যান জয়েন। আচ্ছা ম্যাম, আপনি হচ্ছে স্যাটারডে একটা ফিক্সড কনসালটেশন আওয়ার যদি রাখতেন আমাদের জন্য, তাহলে ভালো হতো। জি সমস্যা ম্যাম, তো আমাদের জন্য ভালো হতো। থাকবে। ওই যে আমি বললাম আমি কোনো ফিক্স দিব না, আপনি আমাকে বলবেন, এরপর আমি দিব, আপনি বলবেন সাজ্জাদ স্যারের সাথে কনফ্লিক্ট করেছে, হয়ে যাওয়ার পরে বলবেন সাজ্জাদ স্যারের সাথে কনফ্লিক্ট করেছে, তাহলে আমি কেন দিব? এখন আপনি দেন, আমি তারপর বলবো। না না, আমরা জিনিসটা রেগুলার চাচ্ছিলাম। না, রেগুলার তো হবে না, রেগুলার আমি খুলে বসে থাকবো, আপনি আসলেন না, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আপনার লাগবে বললে আমি খুলবো। আপনি বলেন যে এভরি শনিবার ম্যাডাম 10টা ঠিক আছে, 10টাতে নেন, বা আর একটু আর্লি করবো, তাহলে 9:30টায় করবো। সাজ্জাদ স্যার 11টায় শুরু করে, আমরা 9:30 থেকে 11টা করবো। হ্যাঁ, সেটাই বললাম যে আমরা সেটা তাহলে প্রতি আপনাকে শনিবার। বলতে হবে আমার এই শনিবার লাগবে, আমি এমনি এমনি তো শনিবার খুলে বসে থাকবো না। ও আচ্ছা, জি এটা আমি বলছি যে জি আপনাকে ম্যাম, আজকে বলতে আমরা হবে। এইটা আমি গতদিন বলেছি, কারণ অনেকের, স্পেশালি অনেকের আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কারণে রেজিস্ট্রেশন ডিউ টাইমে করতে পারেনি। রেজিস্ট্রেশন ছাড়া আমরা ক্লাসরুমে ঢুকতে দেই না, সেই কারণে যারা সাফার করেছে তাদের কথা মাথায় রেখে এরপর থেকে তো সবাই রেগুলার ক্লাস করতে মোস্ট ওয়েলকাম এবং করতে পারা উচিত। 60% অ্যাটেন্ডেন্স আপনার লাগবে পরীক্ষার হলে বসতে। এর পরের জন্য তো আমি ডেকে ডেকে কাউন্সিলিং করাবো না, আপনাকে বলতে হবে যে ম্যাডাম এই শনিবার আমি কিন্তু একটু কাউন্সিলিং এ আসতে চাচ্ছি, কাউন্সিলিং এর টাইমটা ঠিক আছে কিনা। আপনি যখন বলবেন তখন আমি ওখানে পোস্ট দেব, হ্যাঁ একজন আসবে বলেছে, সো ইউজ দিস লিংক ইফ ইউ ওয়ান্ট টু জয়েন। ম্যাম আজকের ক্লাসের পর ম্যাম যেগুলো প্রবলেম হবে ওইগুলা নিয়ে ম্যাম তাহলে আমরা শুক্র শনিবারে দেখি। এবং যারা গত সেশন অ্যাটেন্ড করেছেন তাদের এক্সপেরিয়েন্স থেকে আমি বাকিদেরকে একটা মেসেজ দিতে চাই, যেটা আমি বললাম যে অনেকে যেহেতু ক্লাস মিস করেছে রেজিস্ট্রেশন ইস্যুতে, সে কারণে আমি ক্লাস লেকচার গুলো মোটামুটি গো থ্রু করেছি, তাই বলে প্রত্যেক কাউন্সিলিং এ তাই হবে না। আপনি যদি বলেন ম্যাডাম ওই ক্লাস মিস করেছি, ক্লাসটা করান, এখন ক্লাস করানো তো সম্ভব না, একটা ক্লাস আমি ওই 1.5 ঘন্টা কাউন্সিলিং ধরে একটা ক্লাস করাবো না। যেটা হবে আপনি পয়েন্ট আউট করবেন, যেমন এই যে এখন একটু আগে একাধিক মানুষ এক একজন এক একটা প্রবলেমের কথা বললো, ওগুলো আলাপ করলাম, আপনাকে পয়েন্ট আউট করে বলতে হবে। এমন না যে আপনি এসে বলবেন ম্যাডাম লেকচার 5 অ্যাটেন্ড করতে পারিনি, আপনি একটু লেকচার 5টা পড়ান এখন। বুঝাতে পারলাম আমি কি বলতে যাচ্ছি? আপনাকে প্রবলেম গুলো নিয়ে আসতে হবে, তাহলে সেই প্রবলেম নিয়ে আমরা আলাপ করবো যে ম্যাডাম এটা তো প্রবলেম, লেকচার 5 এর এই স্লাইডটা আমি বুঝিনি, এটা আরেকবার একটু বুঝান, তাহলে সেটা নিয়ে আলাপ করবো। ব্যাপারটা এমন না যে লেকচার মিস করেছি টোটালটা, লেকচারটা টোটালটা দেন এখন। ক্লিয়ার কথাটা? ইয়েস ম্যাম, আমরা ক্লাসটা শুরু করব ম্যাডাম। ওকে,
লেকচার 5 রিপ্রেজেন্টিং সিগন্যালস। লাস্ট লেকচার আমরা যেখানে শেষ করেছি মনে আছে কারো কোথায় শেষ করেছি? ইভেন আর অডের অপারেশন সিগন্যাল এবং ইভেন্ট সিগন্যালে শেষ করি। এক্স্যাক্টলি, ইভেন সিগন্যাল এন্ড অড সিগন্যাল। লাস্ট লেকচার আমরা সিগন্যালের লাস্ট ট্রান্সফরমেশন প্রপার্টিটা পড়েছি, রিফ্লেকশন। সেই রিফ্লেকশনের উপর ভিত্তি করে দুই ধরনের সিগন্যাল হয়, ইভেন এন্ড অড সিগন্যাল। একটা সিগন্যালকে ইভেন সিমেট্রিক অথবা ইভেন সিগন্যাল বলা হয় যদি সে এই রিলেশনটা ফুলফিল করে যে x অফ মাইনাস টি সমান x অফ টি হয়। অপোজিটলি একটা সিগন্যালকে অড সিগন্যাল বলা যেতে পারে বা অড সিমেট্রিক বা অ্যান্টি সিমেট্রিক বলা যেতে পারে যদি সে এই কন্ডিশনটা ফুলফিল করে যে x অফ মাইনাস টি হলো মাইনাস x অফ টি এর সমান। এই কনসেপ্ট আপনার যদি যেন ক্লিয়ার থাকে যাতে করে আপনি এই ধরনের এক্সাম্পল প্রবলেম গুলো সলভ করতে পারবেন। অর্থাৎ একটা কোনো x অফ টি দিয়ে দেওয়া আছে, আপনাকে হয়তো জিজ্ঞেস করা হচ্ছে যে চেক করো এটা একটা ইভেন সিগন্যাল নাকি একটা অড সিগন্যাল। গত ক্লাসে আমরা অলরেডি দেখেছি একটা সিগন্যাল ইভেন সিগন্যাল হতে পারে, একটা সিগন্যাল অড সিগন্যাল হতে পারে, একটা সিগন্যাল ইভেন সিগন্যালও না অড সিগন্যালও না সেটা হতে পারে। কিন্তু যে কোনো আরবিট্রারি সিগন্যালকে আবার বলা যেতে পারে তার একটা ইভেন পার্ট আছে, তার একটা অড পার্ট আছে, তাই না? আচ্ছা, এই কোয়েশ্চেনের মতো যদি একটা এক্সাম্পল বলি, মনে করেন কেউ বললো এক্স অফ টি হলো কজ ওমেগা টি, চেক করো এটা ইভেন সিগন্যাল না অড সিগন্যাল। আপনার অ্যানসার কি হবে বলেন তো? শেয়ার কি করেছেন? দেখা যাচ্ছে না। আমার এখানে তো দেখাচ্ছে। স্ক্রিনে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডটা শো হোয়াইট করছে। বোর্ড শো করছে। ম্যাম দেখতে পাচ্ছে না। দেখা যাচ্ছে না ম্যাম। এখন জি ম্যাম এখন দেখা যাচ্ছে। ওকে গুড। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। তাহলে দেখেন যে কোনো এক্সাম্পল প্রবলেম যদি এখানে আসে, বলেন। বুঝতে পারিনি, যদি আরেকবার একটু রিপিট করতেন, আমার কানেকশন চলে গেছিল। হ্যাঁ আবার রিপিট করছি, আবার এগেইন রিপিট করি। দেখেন বলছি যে গত ক্লাস আমরা শেষ করেছি ইভেন সিগন্যাল কাকে বলে, অড সিগন্যাল কাকে বলে। আজকে তার একটু ডিটেইলে যাচ্ছি যে একটা সিগন্যাল যার মনে করেন এক্সপ্রেশনটা দিয়ে দেওয়া আছে কোন একটা যে এক্স অফ টি হলো এটা, এরপর আপনাকে হয়তো কোশ্চেন করলো চেক ওয়েদার দিস সিগন্যাল ইজ ইভেন অর অড, চেক করে বলো এটা ইভেন সিগন্যাল না অড সিগন্যাল। তাহলে আপনার কি করণীয় বলেন তো? আপনি আগে থেকে বলেন তো, এটা যেটা দেওয়া আছে সেটার রেসপেক্টে এটা বের করতে হবে, তাই না? অর্থাৎ রিফ্লেক্টেড সিগন্যালটা কি হয় বের করতে হবে। এরপর দেখতে হবে এটা কি ট্রু হচ্ছে, অর্থাৎ এক্স অফ মাইনাস টি করে যেটা পেলাম সেটার এটা একই জিনিস কি, তাহলে আপনি সাথে সাথে বলে দিতে পারবেন তাহলে এটা একটা কি ইভেন সিগন্যাল। অথবা আপনি এটা বের করার পর হয়তো দেখলেন এটা আর এটা একই জিনিস, অর্থাৎ এক্স অফ টি করে যেটা ছিল সেটার সামনে মাইনাস বসালে আমি পাচ্ছি মাইনাস এক্স অফ টি। মাইনাস বসালে যেটা সেটা আমি রিফ্লেক্টেড সিগন্যাল হিসেবে পাচ্ছি। সেটা যদি পেয়ে থাকি আপনি সাথে সাথে বলতে পারবেন না সিগন্যালটা ইভেন না, সিগন্যালটা একটা অড সিগন্যাল। ক্লিয়ার? জি এখন ম্যাম। কথা হলো এমনও হতে পারে আপনি এটাও ট্রু হয়নি এটাও ট্রু হয়নি, হতেই পারে। তাহলে সে একটা যে কোনো আরবিট্রারি সিগন্যাল যার আলাদা একটা ইভেন পার্ট আছে, যার আলাদা একটা অড পার্ট আছে এবং এই দুইটা সিগন্যালের যোগফল এটা। বাট ম্যাম বলেন। এক্স মাইনাস টি দিয়ে তো রিফ্লেকশনটা বোঝাচ্ছে, বাট মাইনাস এক্স টি দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা তো মনে দেখা এক্সাম্পলে হয় না। গেলেই আপনার কাছে ক্লিয়ার হবে। মনে করেন এক্স অফ টি হিসেবে দিয়ে দেওয়া আছে সাইন ওমেগা টি। এক্সাম্পলেরটাই যদি আমরা করি তাহলে এটা যদি এক্স অফ টি হয় এক্স অফ মাইনাস টি কি হবে আপনি আমাকে বলেন। আমরা জানি এক্স অফ টি যেটা দেওয়া আছে তার টি এর জায়গায় মাইনাস টি বসালে এসে যাবে এক্স অফ মাইনাস টি, তাই না? তার মানে সাইন ওমেগা মাইনাস টি। এখন ত্রিকোণমিতির সূত্র থেকে আপনি আমাকে বলেন
ত্রিকোণমিতির সূত্র থেকে আপনি আমাকে বলেন সাইন অফ মাইনাস থিটা সমান কি? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা না? তাহলে সাইন অফ ওমেগা মাইনাস টি কি? আপনি আমাকে বলেন। ম্যাম আমরা এতক্ষণ ম্যাম শুনতে পারি Disconnect ছিল ম্যাডাম। ম্যাম আমরা অনেক প্রবলেম ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছিল ম্যাম আমরা 3-4 মিনিট কিছুই দেখতেও পারি না শুনতে পারি না ম্যাম প্রথম থেকে ম্যাম লাইনের এক্সটি এর এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল ম্যাম, তারপরে আবার খুব নতুন কিছু আসলে এখনো পড়িনি। আমরা বলছিলাম যে একটা সিগন্যাল যদি দিয়ে দেওয়া থাকে আমরা চেক করছি সে ইভেন সিগন্যাল না অড সিগন্যাল। যেমন যদি সিগন্যালটা হয় সাইন ওমেগা টি তাহলে তাকে আমরা চেক করছি ওটা একটা ইভেন সিগন্যাল না অড সিগন্যাল। গত ক্লাস থেকে আমরা এই প্রথম দুটো লাইন গত ক্লাসের লাইন আমরা জানি যে ইভেন সিগন্যাল এটা হলে হবে, আর এটা যদি ফুলফিল করে তাহলে সিগন্যালটা অড সিগন্যাল হবে। অর্থাৎ চেক করার জন্য সবার আগে আমাকে এই কন্ডিশনের লেফট হ্যান্ড সাইডটা দেখতে হবে, তাই না? সেটা হলো ওই সিগন্যালের রিফ্লেক্টেড সিগন্যাল, অর্থাৎ হোয়াট এভার এক্স অফ টি ইজ আমাকে তার রিফ্লেকশনটা কি বের করতে হবে, এক্স অফ মাইনাস টি কি আমার বের করতে হবে। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে দেখতে পাচ্ছি এক্স অফ মাইনাস টি আর কিছু না কি মাইনাস সাইন ওমেগা টি, বা আরেক কথায় বললে মাইনাস এক্স অফ টি, কারণ এক্স অফ টি ছিল সাইন ওমেগা টি, তাই না? তাই তো? এখন জি শোনা ম্যাম। যাচ্ছে না এখনো আবার হারিয়ে গেছেন আপনারা? যাচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন এই যদি হয় রিলেশন, আমি কি বলবো সিগন্যালটা কি ইভেন না অড? অড সিগন্যাল। এটা অড সিগন্যাল ম্যাম Very good. So sine of omega t is an কি? Is an অড সিগন্যাল। অড সিগন্যাল good. Clear? cos of omega t আমার করে দেওয়া লাগবে না আপনি জানেন? জানি ম্যাম কি হবে বলেন তো? এটা একটা ইভেন সিগন্যাল কারণ cos মাইনাস থিটা সমান cos থিটা। Very good. Minus cos of minus theta সমান সমান cos theta. So cos omega t কে যদি আমি x of t ধরি, x of minus t হলো cos of minus omega t, cos of minus omega t তার মানে কি? ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী সেটা হয়ে যাবে cos of omega t, তার মানে তো এই মাত্র আমরা যেটা বললাম সেটা যদি ইভেন ছবিও আঁকি আপনি দেখতে পাবেন। বলেন তো cos আর sin দুইটাই পিরিয়ডিক এবং সাইনোসয়েডাল সিগন্যাল, তফাৎটা কোথায়? এক্সিসে মূল বিন্দুর এক্সিস থেকে কি চেহারা সেটাই তফাৎ, তাই না? সাইন হলে কি ড্র করি আর cos হলে কি ড্র করি বলেন তো? এটাই একটু তফাৎ না? জি ম্যাম 90 ডিগ্রি শিফট করবেন। এক্স্যাক্টলি, অর্থাৎ ঠিকটা এখানে। এবার আপনি আমাকে বলেন সিমেট্রিটা কার কেমন? এটা যদি সাইন হয় এবং ওকে যদি এই x অফ t যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের রেসপেক্ট আপনি রিফ্লেক্ট করে দেন, দেখতে কেমন হবে? মিরর এরকম না? জি ম্যাম। বাট হোয়াট অ্যাবাউট cos ওমেগা t, ও দেখতে কেমন হবে? ওকে যদি রিফ্লেক্ট করেন সেম থাকবে। সেম চেহারা থাকবে না? এটাকে যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্ট করে দেন, এদিকে এদিকে চেঞ্জ এক্সটেন্ড করেন, কিরকম হবে দেখতে? চেহারাটা নতুন চেহারা না যা দেখতে পাচ্ছিলেন সেই চেহারাই? সেমটাই থাকবে। এবার চেহারা দেখেও আপনি বিশ্বাস করতে পারলেন যে সাইন হলো একটা অড সিগন্যাল আর কজ হলো একটা
কি ইভেন সিগন্যাল। ক্লিয়ার? জি ম্যাম। আবার আমরা এটা জানি যে কোন সিগন্যালকে একটা ইভেন পার্ট আর অড পার্টে ভাগ করা যায়, সেই দুটো সিগন্যাল ইভেন পার্ট এবং অড পার্ট সিগন্যাল দুটোর যোগফল হয়ে টোটাল সিগন্যালটা হয়, তাই তো? তাহলে এই যে বললাম সাইন ইভেন অড সিগন্যাল, কস ইভেন সিগন্যাল, তাহলে ওর বাকি পার্টটা কি? বাকি পার্টটা 0। ক্লিয়ার? ইভেন পার্ট অফ অ্যান অড সিগন্যাল, অর্থাৎ সিগন্যালটা যদি অড সিগন্যালই হয়ে থাকে, এবং আমরা বলেছি যে কোনো সিগন্যালের একটা ইভেন পার্ট আছে, অড পার্ট আছে, টোটাল সিগন্যালটাই যদি অড সিগন্যাল হয়ে থাকে তাহলে ওর আর ইভেন পার্ট বলে কেউ আছে? যদি ধরে নেন আছেও, তার ভ্যালু হলো 0। আর টোটাল সিগন্যালটা যদি ইভেন সিগন্যাল হয় তাহলে অড সিগন্যালের ভ্যালুটা 0, ওর অড পার্টের ভ্যালুটা 0। ক্লিয়ার কথাটা? বুঝা গেছে কি বলতে চাইলাম? ম্যাম ওই যে একটা সূত্র যে অড সিগন্যাল প্লাস ইভেন সিগন্যাল সমান সমান মানে পুরনো যে চেহারাটা আসবে, তো যদি সাইন ওমেগা টি তো একটা অড সিগন্যাল, তো এটা যদি ওই রকম ফর্মে লিখি তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি বুঝবো? মানে পুরো সিগন্যালই থাকতেছে না, তাই না? সাইন অফ ওমেগা টি হলো পুরো সিগন্যালটা, এবং পুরো সিগন্যালটাই একটা অড সিগন্যাল। এবং আপনি জানেন যে কোনো সিগন্যালের একটা ইভেন পার্ট অড পার্ট আছে, দুটোর যোগফল হয়ে টোটালটা হয়। এখন এটাও এক্স নট টি, এটাও সেই টোটালটা অড সিগন্যালটা, তাহলে আসলে কি এই সিগন্যালের ইভেন পার্ট বলে কিছু নাই, অর্থাৎ এই সিগন্যাল ম্যাডাম কোনটা ইন্টিগ্রেশন করতে 0 প্লাস সাইন ওমেগা টি। ক্লিয়ার? ওকে ম্যাম। বুঝা গেছে না আরো উদাহরণ দেওয়া লাগবে? নো ম্যাম, বুঝতে পারছি। তাহলে আমরা পরের স্লাইডে যেতে পারি, এটা মোটামুটি বোঝা গেছে। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। যেমন লাস্ট যে অঙ্কটা আমরা করেছিলাম লাস্ট ক্লাসে, যে একটা সিগন্যাল ছিল, সরি এই জায়গাটাতে নাই, টি এর যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য 1, সেটার যখন আমরা ইভেন সিগন্যাল করেছি, ইভেন পার্টটা বের করেছি ধাপে ধাপে, আমরা দেখেছি ইভেন্টটা দেখতে কেমন হয়েছে, মনে আছে কারো? পজিটিভ দিক এবং নেগেটিভ দিকে সবসময় অন। 1 না হাফ? Sorry, ma'am, সবসময় half. হাফ ছিল। আর অডটা দেখতে কেমন ছিল? নেগেটিভে হাফ। পজিটিভে হাফ, নেগেটিভ নেগেটিভে হাফ। নেগেটিভ হয়। ওয়াই অফ নেগেটিভ। ক্লিয়ার? এবং তারপর আমরা দেখিয়েছি যে পয়েন্ট টু পয়েন্ট যোগ করেন, দেখবেন এখানে প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি যায় 0, আর এই সাইডে প্লাস হাফ মাইনাস হাফ যোগ হয়ে যাচ্ছে 1। তার মানে ওরা যে দুজনের যোগফল হয়ে এক্স অফ টি দিচ্ছে সেটা প্রমাণিত। এখন শুধু আলাদা একটা সিগন্যাল হিসেবে যদি আপনি দেখেন, এটার দিকে ফার্স্টে যদি দেখেন যে আমরা শুধু একটা ইভেন সিগন্যাল, সেটা হিসেবে যদি দেখি, এটা যে ইভেন সিগন্যাল ছবিতেও আপনি দেখতে পাচ্ছেন, তাই না? এই এক্সিস এর রেসপেক্টে, অর্থাৎ উলম্ব এক্সিস এর রেসপেক্টে এটাকে যদি আমি ফ্লিপ করি, উল্টে দেই, রিফ্লেক্ট করি, ফোল্ড করি, একই চেহারা হয়ে যাবে, তাই না? তো ম্যাম পয়েন্টারটা বোঝা যাচ্ছে না। পয়েন্টারটা অনেক পরে পরে শো করতেছে ম্যাম, মানে পার হয়ে যাওয়ার পরে তারপরে ছবিগুলো দেখতে পাচ্ছি। তার ম্যাম অনেক ছোট এটা। আর অডের ক্ষেত্রে দেখেন, আমি যদি ফ্লিপ করি কি হয়, এই রিফ্লেক্টেড চেহারাটা পাওয়া যায়, তাই না? অড ফাংশনের ক্ষেত্রে যে
যদি আমি এটাকে ফ্লিপ করি, যে চেহারা পাওয়া যায় আমি দেখালাম ডটেড সাইন দিয়ে, তাহলে আসলে অড ফাংশন ম্যাম আপনার কথা ম্যাম কেটে কেটে আসছে ম্যাম। এখন বেটার? জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যেটা বলছিলাম, যখন অড ফাংশনটার দিকে দেখছেন, এটাকে মিরর ইমেজ করলে যেটা হয় দেখালাম, যে এটা ফুলফিল করলে যে অড ফাংশন হয় সেটা এখানেও আশা করি দেখা যাচ্ছে। রিফ্লেক্টেড চেহারাটা শুধুমাত্র ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেক্টেড না, এক্স এক্সিস এর রেসপেক্টেও যদি আপনি রিফ্লেক্ট করেন, অর্থাৎ ম্যাম আপনার পয়েন্টারটা দেখা যাচ্ছে না। কেউই দেখতে পাচ্ছেন না নাকি উনি দেখতে পাচ্ছেন না? ম্যাম পয়েন্টার ম্যাম অনেক ছোট। ম্যাম অনেক দেরিতে শো হচ্ছে ম্যাম। দেরিতে শো করে। নেটে অনেক প্রবলেম করতেছে। আমার এই কার্সার কি তার চেয়ে বেটার দেখা যাচ্ছে আর ওটা? জি ম্যাম, কার্সরটা জি ভালো ম্যাম দেখা ঠিক যাচ্ছে। আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটাই দেখেন, যদি আপনি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে চিন্তা করেন যে এটাকে স্থির রেখে আমি ছবিটাকে ঘুরিয়ে দেই, উল্টিয়ে দেই, অড সিগন্যালের এদিকে এটা চলে যাচ্ছে এদিকে আর এটা চলে যাচ্ছে এদিকে, অর্থাৎ এই ডটেড লাইনটা আমি রিফ্লেকশন হিসেবে পাচ্ছি। একইভাবে এটাকে আবার এক্স অ্যাক্সিস এর রেসপেক্টেও তো রিফ্লেকশন করা যায়, যে মনে করেন এটাকে স্থির রেখে এই ছবি দুটোকে আমি উল্টিয়ে দিলাম, অর্থাৎ এটা উল্টে উপরে চলে গেল এখানে, এটা উল্টে চলে গেল নিচে, তাই না? ম্যাম দেখা যায় না তো। জি ম্যাম। এবার কার্সারও দেখা যায় না? না জি ম্যাম ম্যাম, দেখা যাচ্ছে তো কার্সর। দেখা যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে বলে তো কেউ কেউ দাবি করছে। ম্যাম এখনো পয়েন্টারে দেখতে পাচ্ছি। এখন ম্যাম ঠিক পয়েন্টার আছে। দেখছে আরে ভাই। কিছু দেখি না। আমার এখানে নেট কানেকশন তো ফুলই দেখাচ্ছে, বুঝলাম না। এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন, যেটা বলছিলাম যে ইভেন ফাংশন, অড ফাংশন আমরা চেক করা শিখলাম, যে একটা এক্স অফ টি যদি দেওয়া থাকে সেটা যে ইভেন ফাংশন কিনা অড ফাংশন কিনা কিভাবে চেক করব শিখলাম। এরপর আমরা জানলাম একটা সিগন্যাল যদি সে টোটালি অড সিগন্যাল হয় তাহলে ওর ইভেন পার্ট বলে কিছু নাই, জিরো। একটা সিগন্যাল যদি টোটালি ইভেন সিগন্যাল হয় তার অড পার্ট বলে কিছু নাই, সেটা জিরো। গত লেকচারে আমরা যে এক্সাম্পলটা দেখেছি সেটার সাথে একটু সিমিলারিটি টানার চেষ্টা করছিলাম, যে ইভেন পার্ট বলে আমি যে ছবিটা দেখেছিলাম, শুধু সেই ছবিটাকে যদি একটা সিগন্যাল মনে করি, অর্থাৎ এটা যদি একটা সিগন্যাল মনে করেন, দেখেন ওর আর কোনো অড পার্ট বলে কিছু নাই, ও শুধু ইভেন। ও শুধু ইভেন, কিন্তু আবার আমি এটাও জানি যে কোনো সিগন্যালের একটা ইভেন পার্ট থাকে, একটা অড পার্ট থাকে। ও পুরোটাই ইভেন মানে হলো ওর বাকি পার্টটা আসলে জিরো আকারে আছে। এবং ও যে ইভেন এটা আপনি এই ছবি থেকেও দেখতে পাচ্ছেন, যে ওকে ফ্লিপ করে দিলে একই চেহারা থাকে। আর অড পার্ট বলে আমরা যে ছবিটা পেয়েছিলাম সেখানে ছিল এই চেহারা, এবং ও পুরোটা একটা অড পার্ট, তার মানে ওকে একটা ইন্ডিভিজুয়াল সেপারেট সিগন্যাল হিসেবে যদি চিন্তা করি, তাহলে ওর আসলে ওই একই এক্সপ্রেশন যদি চিন্তা করি, ওর একটা ইভেন পার্ট আছে, অড পার্ট আছে যদি চিন্তা করি, এবং এইমাত্র বললাম ও পুরোই একটা অড সিগন্যাল, তাহলে ওর ইভেন পার্ট হিসেবে যে আছে সে হলো জিরো। এবং অড পার্ট বলতে, অড সিগন্যাল বলতে আমরা যে কন্ডিশন দেখেছি সেটা হলো নট অনলি সে আসলে এটা হতে হয়। এটার মানেটা আসলে আপনি দেখতে পান কিনা আমি এটা দেখানোর চেষ্টা করছিলাম, যে এক্স অফ মাইনাস টি কি সেটা তো আমরা জেনেছি, যে এক্স অফ টি
এই এক্সিসটাকে ঠিক রেখে সিগন্যালটাকে ঘুরিয়ে দেওয়া, সিগন্যালটার রিফ্লেকশন ক্রিয়েট করা। তার মানে এটা এই সাইডের চেহারাটা পিছনে চলে যাবে, এই সাইডের চেহারাটা সামনে চলে যাবে। এটা তো আমরা কল্পনা করতে অলরেডি শিখেছি। আমি আপনাকে আসলে এটা কল্পনা করার চেষ্টা করতে বলছিলাম। এটা আসলে মিন করে অন্য এক্সিসটা, অর্থাৎ এই এক্সিসটা ফিক্স রেখে আপনি যদি এই ছবিটাকে ঘুরিয়ে দেন, রিফ্লেক্ট করেন, তাহলে কি হবে? যেটা আমি বলছি এটাকে ফিক্স রাখবো, এই এক্সিসটাকে ফিক্স রাখবো, তার মানে আমি এটাকে ঘুরিয়ে উপরে তুলে দিব আর এটাকে ঘুরিয়ে নিচে নামিয়ে দিব। একই চেহারা হলো না? আমি একই ডটেড লাইনের উপর দুইবার দাগ দিলাম না? সেটাই আসলে মিন করছে এটা, যে যেই রেসপেক্টেই ফ্লিপ করি না কেন একই চেহারা দিবে। বুঝা গেল কথাটা? জি ম্যাম। ওকে, গুড। মানে তাহলে এক্স অ্যাক্সিসটাকে ফিক্সড রেখে ওই বাদ বাকি দুইটা কি করব? হ্যাঁ, মানে সিগন্যালের যা চেহারা তাকে একবার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেক্ট করেন, আবার কল্পনা করেন এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেক্ট করলে কি চেহারা হতো। আমি এই জন্য এটা একটু স্পেশালি বুঝাচ্ছি যে আপনাদের হোমওয়ার্ক যেটা ছিল আমি জানি না করেছেন কিনা। দেখা যাচ্ছে আমার নিউ শেয়ার? জি ম্যাম, দেখা যাচ্ছে। আপনার লাস্ট জি, ma'am. চ্যাপ্টারের কিন্তু হোমওয়ার্ক ছিল 1.5.6 ও। এটা কি করেছেন কেউ? না জি ম্যাডাম ম্যাম, দেখছিলাম করেছি। কিন্তু সমস্যা নেই। না ম্যাম, এটা করতে হবে, আমি হোমওয়ার্ক বলেছি, সো আপনাকে করতে হবে। এটার অড পার্টটা দেখেন, অড পার্টটা হচ্ছে এরকম। এটাকে এই উলম্ব এক্সিস ফিক্স রেখে ঘুরিয়ে দিচ্ছেন যদি কল্পনা করেন, তাহলে এটা চলে আসবে এদিকে, এটা চলে আসবে এদিকে, তাই না? অর্থাৎ এই পিলারটা আছে, আপনি ওকে একবার ঘুরিয়ে দিলেন পুরো, তাহলে ও এই সাইড চলে যাবে এখানে, এই সাইড চলে যাবে এখানে, তাই না? আবার এর উল্টো এক্সিস অনুযায়ী আপনাকে আমি চিন্তা করতে বলছি, অর্থাৎ এই এক্সিস অনুযায়ী এই মাটির পিলারটা আছে, আপনি ওকে ঘুরিয়ে দিচ্ছেন মনে করেন, তাহলে ও নিচে নেমে যাবে এখানে, ও উঠে যাবে উপরে। দুইটাই কি একই চেহারা হলো না? এদিকে একটা আর এদিকে একটা, তাই না? তো অড সিগন্যাল বা অড সিমেট্রি বলতে আসলে এটাই বোঝায় যে এই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন আর এই এক্সিস এর, অর্থাৎ দুটো যে এক্সিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস, দুজনের রেসপেক্টেই সেম রিফ্লেকশন দিচ্ছে। অর্থাৎ অড হলেও যে একটা সিমেট্রি আছে, সেই সিমেট্রিটা কোথায় সেটা এখানে। ক্লিয়ার? আশা করি সবাই হোমওয়ার্কটা করে ফেলবেন। আমরা লাস্ট অপারেশনে চলে যাচ্ছি, টাইম স্কেলিং অপারেশন। আমরা টাইম শিফটিং অপারেশন দেখেছি, টাইম রিফ্লেকশন দেখেছি, বা টাইমের রিভার্সাল বা ফোল্ডিং দেখেছি। আজকে দেখব টাইম স্কেলিং অপারেশন। আমি নিউ শেয়ারে যদি যাই, দেখা যাচ্ছে কিনা বলবেন, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে যেহেতু। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম। এখানে বলছে একটা এক্সপ্রেশন এক্স অফ টি, তো আমরা সিগন্যালটা জানি, যদি টি এর সাথে দেখেন একটা কোনো ইন্টিজার গুণ হয়ে আছে এ, তাহলে মিন করে টাইম এক্সিসটা এ পরিমাণ কম্প্রেস হয়ে যাবে। আর যদি একটা ইন্টিজার ভাগ হয়ে থাকে ডিভাইডেড বাই এ, তাহলে টাইম এক্সিসটা এক্সপান্ড হয়ে যাবে এ পরিমাণ। একটু ছবির দিকে দেখেন তাহলে আর একটু ক্লিয়ার হবে। মনে করেন এই ছবিটাকে বলা হচ্ছে রেফারেন্স সিগন্যালটা, অর্থাৎ অরিজিনাল সিগন্যাল এক্স অফ টি। এটাকে এক্স অফ 3t করা হচ্ছে, দেখেন পরের ছবিতে। এক্স অফ 3t মানে কি আসলে? আপনি একদম আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী যদি চিন্তা করেন, সেখানে কি বলছিল? টাইম টি এর জায়গায় এখন 3t বসাও, তাহলে যা হবে। ক্লিয়ার? এটা চিন্তা করেন, এটা কি হয়ে যাচ্ছে? এটা 3 গুণ সময় নিয়ে এটা হচ্ছে, যেটা এটার এখানে যা ছিল তার 3 গুণ সময় এখানে হচ্ছে। অর্থাৎ এটা প্রথম স্টেপ নিতেই যেই সময় নিচ্ছে সেটা এখন হয়ে যাচ্ছে এরকম। অর্থাৎ এটাকে দেখেন আপনি, এটা ছিল 1, এখন এটা হয়ে যাচ্ছে 1/3, কারণ এটা টোটালটা যা তার এটার 3 গুণ। আমি কি বুঝাতে পারলাম কথাটা? না
3/1 ম্যাম, পরেরটা আর কি 1/3। একটু এক্সাম্পল যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই কম্প্রেশনের, মনে করেন আপনি একটা ভিডিও করলেন, রেকর্ড করলেন, এরপর এটার থেকে আপনি x(3t) সিগন্যাল পাবেন বলতে আপনি আসলে মিন করছেন প্লে করেছেন কিন্তু স্পিড দিয়ে দিয়েছেন 3 গুণ স্পিড। হয় না অনেক সময় আপনি ফরওয়ার্ড দিচ্ছেন, ওটা 2 টাইমস ফরওয়ার্ড হয়, 4 টাইমস ফরওয়ার্ড হয়, 8 টাইমস ফরওয়ার্ড হয়, দেখেছেন কখনো? একটা হ্যাঁ ম্যাডাম, ভিডিও টাইনে জি টাইনে ম্যাম। দেখছি লাস্ট টু। জি ম্যাম। এক্স্যাক্টলি। সো 2 টাইমস হলে একটা ডাবল স্পিডে যাচ্ছে নরমাল প্লেয়ার, 4 টাইমস হলে সে ডাবলেরও ডাবল স্পিডে যাচ্ছে, তাই না? তার মানে আপনার পুরো মুভিটা যদি 60 মিনিটস এর হয় আর আপনি 2t তে টানেন, তাহলে আপনার কি 60 মিনিটস ধরে দেখতে 30 হবে না minutes। 30 মিনিটস এ শেষ হয়ে যাবে? 30 মিনিট। 30 মিনিটে ম্যাম। এবার একটু ক্লিয়ার হলো কেন গুণ হচ্ছে অথচ দেখতে কম্প্রেস হয়ে গেল? মানে স্পিডটা আর কি বাড়তেছে এই কারণে। স্পিড মানে আমি ওইটুকু ইনফরমেশন আরো বেশি স্পিডে দিয়ে দিতে পারছি, ওইটুকু ছবি আরো কুইকলি দ্রুত চলে আসছে। সো আমার টোটাল কতটুকু জুড়ে আমার ছবিটা দেখতে হবে সেটা তো কমে যাচ্ছে, তাই না? সে কারণে একটা কনফিউশন যদি অনেক সময় হয়ও যে আমার টাইমের তো আমি গুণ দিচ্ছি কিন্তু তার মানে আমি টাইমটাকে আরো স্পিডে দ্রুত যাচ্ছে এরকম করে দিচ্ছি, তাহলে আমার তো আরো কম সময়ে টোটাল ওই যা করার ছিল সেটা তো হয়েই যাচ্ছে। সে কারণে আসলে চেহারা যেটা হয়ে যায় সেটা হচ্ছে শ্রিঙ্ক হয়ে যায়, কম্প্রেসড হয়ে যায়। এটার আরেকটা নাম এই জন্য কম্প্রেশন। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। জি ম্যাম। আর অপোজিট ওয়েতে, অর্থাৎ আপনি মনে করেন একটা ভিডিও করলেন এবং সেটাকে t/2 তে অর্থাৎ স্লোমো করে না আজকাল অনেকে, দিয়ে দিল স্লোমো। কি হয় ওটা আসলে? আরো বড় হয় ভিডিওটা আর কি, আস্তে আস্তে। আরো স্লো মোশনে আস্তে আস্তে কথা বলে, যেটা আমি 1 মিনিটে বলে ফেলতে পারি সেটা আমি 2 মিনিট লাগিয়েও বলতে পারি, তাই না? তার মানে আমার ওই একই ইনফরমেশন দিতে এখন ডাবল টাইম লাগছে, ডাবল টাইম লাগছে। কারণ এবার ছবিটা মিলান, আশা করি মেলাতে পারবেন কেন ছবিটা এরকম, যেটা এরকম ছিল অরিজিনালি সেটা এখন t/2 যেহেতু সে কারণে ডাবল পরিমাণ সময় লাগছে টোটাল ইনফরমেশনটা দিতে। ক্লিয়ার কথাটা? বুঝা যাচ্ছে? একটা এক্সাম্পল করি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। বইয়ের এক্সাম্পল 1.5.7 দেখেন, আপনাদের গতদিন আমি কিন্তু আরো একটা হোমওয়ার্ক মুখে মুখে বলেছিলাম, সেটা হচ্ছে এই অপারেশন গুলা কমুটেটিভ কিনা চিন্তা করবেন। অর্থাৎ যে কোনো সিরিয়ালে করলে হবে না একটা সিরিয়াল মেনটেন করে চলতে হবে, এটা চিন্তা করবেন। কতজন চিন্তা করেছেন? ম্যাম সিরিয়াল মেনটেন করতে হবে। রিফ্লেকশন আগে করতে হবে তারপরেই আচ্ছা, আজকে আমরা একটু, অনেকের নেট ডিস্টার্ব করছে, একটু পর পর এডমিট হচ্ছে। আজকে আমরা একটা সিগন্যালকে উল্টাভাবে চিন্তা করতে শিখি। এতদিন ধরে আমি এক্সপ্রেশনটা আগে লিখেছিলাম, তারপর ছবিটা একসাথে আমরা ড্র করেছি, তাই না? পরীক্ষায় যদি উল্টো কিছু আসে, অর্থাৎ আপনাকে কোয়েশ্চেনে ছবি দিয়ে বললো এই হলো এক্সটি, এটার এক্সপ্রেশন লেখো এবং প্লট করো এটার শিফটেড বা স্কেলিং বা রিভার্স রিফ্লেকশন কিছু একটা। ফার্স্টে তো আপনাকে এক্সপ্রেশনটা লিখতে হবে, তাই না? তো আজকে আমরা একটু শিখি ছবি দেওয়া থাকলে এক্সপ্রেশন কিভাবে ড্র করা যায়। সবার আগে ছবিতে আপনি মার্ক করে ফেলবেন টাইমের রেঞ্জ গুলো যেখানে যেখানে সিগন্যালটার মানে কোনো পরিবর্তন এসেছে। পরিবর্তন এখানে সব পয়েন্টেই আসছে, কিন্তু বর্ডার লাইন গুলো আমি বলতে চাই এমন সিগনিফিকেন্ট পয়েন্ট গুলো মার্ক করেন যেখানে সিগন্যালের চেহারায় একটা শিফট এসছে। এখান থেকে সিগন্যালটা একই চেহারায় যাচ্ছে, শিফটটা কোথায় আসছে? এখানে না? সো আমি জিরোতে এই টাইমে একটা মার্ক করলাম, সেই টাইম গুলো মার্ক করতে বলছি আমি আপনাকে। সো এই টাইমে নেক্সট কোথায় মার্ক করব? 1 এ মার্ক করার দরকার আছে? না না ম্যাম। 2 তে মার্ক 2 তে করলাম এন্ড 3 তে। 3 তে কি হচ্ছে এগুলো? 2 তে, তারপর
3-তে। তার মানে আমি টাইমের 3টা রেঞ্জে 3 ধরনের এক্সপ্রেশন আরেকবার একটু বলবেন ম্যাম, নেটের জন্য শুনতে পারি নাই ম্যাম মার্ক করার বিষয়টা। আমি মার্ক করেছি কোথায় সিগন্যালের চেহারা একটা চেঞ্জ আসছে। সিগন্যাল 0 ছিল, এখান থেকেও একটা মান নেওয়া শুরু করেছে। সো এই পয়েন্টটাকে আমি মার্ক করলাম যে এখান থেকে একটা চেহারা শুরু হয়েছে, সেই চেহারাটাই চলছে বলে আমি নেক্সট মার্ক করব সেই চেহারাটাই চেঞ্জ আসলে, যেমন এই পয়েন্টে এসে একটা চেঞ্জ এসছে, সেজন্য আমি এই পয়েন্টটা মার্ক করলাম। এরপর আমি কোথায় মার্ক করব, যে পয়েন্টে গিয়ে আরেকটা চেঞ্জ এসছে, সে কারণে আমি 2-তে, সে কারণে 3-তে। ক্লিয়ার এবার? আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি আমার টাইমের প্রথম রেঞ্জটা হলো টাইমের ভ্যালু -1 থেকে শুরু করে টাইমের ভ্যালু 0 পর্যন্ত, ফার্স্ট রেঞ্জটা। কারণ এখানে একই প্যাটার্ন, সিগন্যালের চেহারাটা একই প্যাটার্নে আছে, সো এখানে আমি শেষ করলাম। এবং মনে রাখবেন বাম দিকের সংখ্যাটা বামে, ডান দিকের সংখ্যাটা ডানে যদি রাখেন তাহলে লেস ইকুয়াল, এর মধ্যে টি আছে। আচ্ছা, এখন এর মধ্যে সিগন্যালটার চেহারাটা কি বলেন তো? একটা স্ট্রেট লাইনের চেহারা না? অর্থাৎ y ইকুয়াল mx প্লাস c, যেখানে m হলো ঢালটা। ঢালের ফর্মুলা কি আপনারা জানেন? লম্ব বাই ভূমি, লম্বের যে পরিমাণ ডিভাইডেড বাই ভূমির যে পরিমাণ, y/c না? y/a। লম্ব বাই ভূমি বলি তাহলে কমন নাম হলো। এখন আপনি কেউ এটাকেও y বলতে পারে, আর আবার কেউ এটাকে c নাও বলতে পারে। অর্থাৎ আমি লম্ব বাই ভূমি বললে আশা করি আপনার আপত্তি নেই। হ্যাঁ। জি ম্যাম। তাহলে দেখেন, এটা যদি লম্ব হয়, লম্বর পরিমাণটা কত? 1 আর ভূমির পরিমাণ 1 ম্যাম। 1 এই তো। 1। তার মানে ঢাল হলো 1। তার মানে আমি এটা পেলাম, গুণ দিতে হবে 1 দিয়ে। আর সি এর পরিমাণ কত? সি আমরা জানি one y এ হবে। অ্যাক্সিস কে যেখানে ছেদ করে সেই মানটা, সো ছেদ করেছে 1 এ। তার মানে আমার এটা অনুযায়ী x অফ t কে যদি লিখতে চাই, t প্লাস 1 হবে ম্যাম। ফার্স্টটা হলো 1 দিয়ে গুণ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, আমার এই কেসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো t, সেজন্য শুধু t প্লাস সি, সি এর পরিমাণ একটু আগে বের করেছি 1, সে কারণে t প্লাস 1। ক্লিয়ার সবাই কেন t প্লাস 1? জি ম্যাম। ম্যাডাম মাইনাস টি প্লাস 1 হবে না? কেন মাইনাস টি আমাকে বলেন তো? ম্যাডাম মাইনাস থেকে শুরু হয়েছে। ম্যাম সিটা আর একটু যার বলেন। কাছে মনে হচ্ছে, কারো কাছে হয়তো মনে হচ্ছে ভূমিটা কেন -1 লিখলাম না, তাই না? জি ম্যাম। এটা লিখলে তো এটা -1 হতো, তাহলে এটা -c হতো। মনে রাখবেন, ঢাল হলো একটা অ্যাবসলিউট ভ্যালু। ঢালটা একটা ইনক্রিজিং ঢাল হলে আমি m এর সামনে পজিটিভ দিব, শুধুমাত্র ঢালটা ডিক্রিজিং হলে তখন এটার সামনে আমি নেগেটিভ সাইন দিব। এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? প্রথম পয়েন্ট থেকে শেষের পয়েন্ট মানে ডিক্রিজিং। ওই ঢালটা ভূমিতে যেইভাবে আর কি সেট করবো ওইটা দেখে আর কি বুঝতে হবে। ঢালটা লম্বের পরিমাণ ডিভাইডেড বাই ভূমির পরিমাণ বলেছিলাম, কিন্তু এমন না যে তার সংখ্যা মান আমি বলতে বলেছি। -1 মানে ইনক্রিজিং ডিক্রিজিং এর কথাটা আর কি বলতেছিলাম, যে ঢালটা ভূমিতে মানে যে অবস্থায় সেট করবে ওইটা বুঝে আর কি মানে প্লাস মাইনাস দিব। ঢালটা প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টে ইনক্রিজিং ঢাল না প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টে ডিক্রিজিং ঢাল, সেই অনুযায়ী প্লাস মাইনাস। এমন না যে ভূমিটা নেগেটিভ সাইডে শুরু হয়েছিল বলে আমি মাইনাস দিব, এটা না, এটা অ্যাবসলিউট ভ্যালু নয়। ক্লিয়ার এবার কথাটা? এটা অ্যাবসলিউট ভ্যালু নয়। কারো কাছে কনফিউশন হচ্ছে আমার মনে হয় যে এটা -1 কেন লিখলাম না ম্যাডাম? -1 থেকে 0 বিয়োগ দিলে তো -1, সো কেন -1 লিখলাম না? কারণ ভূমির পরিমাণ, অর্থাৎ এটুকু গ্যাপটা কত, বুঝা গেল কথাটা? গ্যাপটা 1 পরিমাণ গ্যাপ, সে কারণে শুধু 1 লিখেছি।
পরের অংশে যাব। পরের অংশ কত থেকে? 0 থেকে 2, তাই না? আমরা যে অংশটা মার্ক করেছি সেটার দিকে দেখেন, 0 থেকে 2 একই চেহারা। সো আমি 0 টি প্লাস 1 যে লিখলাম, এই টিটা কিভাবে লিখলাম ম্যাম? y ইকুয়াল mx প্লাস c তে y হলো y এক্সিসটার নাম, x হলো x এক্সিসটার নাম, তাই না? এবার আপনি বলেন x এর বদলে আমি কি লেখার কথা, t না অন্য কিছু? জ্যামিতি যখন করতাম y ইকুয়াল mx প্লাস c বলতে তো আমরা এটাই ড্র করতাম, তাই না? এটা c, এটা m, y এটা, x এটা। তাহলে এই ছবির জন্য x এর বদলে আর কি বসাবেন t ছাড়া? বুঝা গেছে? নেক্সট রেঞ্জ হলো 0 থেকে 2 পর্যন্ত। এক্ষেত্রে খেয়াল করবেন আমি একবার 0 এখানেও লিখেছি, আবার 0 এখানেও লিখছি। সে কারণে এখানে যদি আমি একবার ইকুয়াল দেই, এখানে আর কিন্তু ইকুয়াল দেইনি, শুধু লেস দ্যান লিখেছি, তাই না? দুই জায়গাতেই ইকুয়াল দেওয়াটা ঠিক হবে না, যে কোনো এক জায়গায় দিবেন, দ্যাটস এনাফ। এবং এইটুকু অংশের জন্য মানটা একদম ফিক্স আছে, সে কারণে আমি 1 লিখে দিলাম। ক্লিয়ার সবাই? ইফাতুল ইসলাম কিছু না বললে মাইক অফ করে দিবেন, আর বলার সময় অন করে নেবেন, অন করে বলে আবার অফ করে দিবেন। বলেন ম্যাম t+1 এর বিষয়টা ম্যাম, t+1 এর বিষয়টা ম্যাম ক্লিয়ার হই নাই। এখন তার চেয়ে কঠিনটা বুঝাবো, সেটা ক্লিয়ার হলে এটাই ক্লিয়ার হয়ে যাবে। তার চেয়ে কঠিন কোনটা? মাইনাস পাচ্ছি, তাই না? মাইনাস ঢালা। এই অংশটাই কি হচ্ছে বলেন তো? ডিক্রিজিং। এটা কার মতো দেখতে? একটা স্ট্রেইট লাইন, তাই না? স্ট্রেইট লাইন উইথ এ স্লোপ, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রেও এক্সপ্রেশনটা হলো y ইকুয়াল mx প্লাস c। এবং খেয়াল করবেন y ইকুয়াল mx প্লাস c হলো এই ছবিটার জন্য। তাহলে এই ছবিটার জন্য কি হবে? y এক্সিস এর নাম কি? y, x এক্সিস এর নাম কি? x। তো আমার এই অংশে লিখতে হবে xt m ইনটু t প্লাস c। ক্লিয়ার? এখন m এর ভ্যালু কত, c এর ভ্যালু কত, এটা আমাকে বের করতে হবে। m হলো ঢাল, ঢালের পরিমাণ আমরা জানি লম্ব বাই ভূমি। আপনি এটুকুর দিকে দেখেন, এটুকুর জন্য এটা ঢাল, তাই না? তাহলে লম্বের পরিমাণ কত? 1 ভূমির পরিমাণ কত? 1 তার মানে ঢাল 1। সরলরেখাটার প্রথম বিন্দু অর্থাৎ 2 থেকে শেষ বিন্দু অর্থাৎ 3 পর্যন্ত ইনক্রিজিং না ডিক্রিজিং ঢালটা? ডিক্রিজিং। তার মানে অ্যাকচুয়ালি m সমান কত? -1 তাহলে আমি এখানে কি লিখবো বলেন? ম্যাম ওই ভূমিরটা কি ম্যাম 2 - 3 কইরা 1 হইছে? -t প্লাস এই দুজনের মধ্যে গ্যাপ কত আপনিই বলেন, গ্যাপটা। -t প্লাস 3। তাহলে আমি ঢাল হিসেবে -1 যদি বসাই, আমি এই অংশের জন্য পাচ্ছি -t। আমার বাকি থাকলো c। c হলো এটাকে টেনে দিলে ও y এক্সিস কে যেখানে ছেদ করতে, এই যে আমি বলছিলাম এটা c, মনে আছে? সো এটাকে টেনে দিলে কোথায় ছেদ করতো? সিমিলার স্লোপ এই m আর এই আমার ডটেড লাইনের m, একই লাইনকেই তো টানলাম, তাহলে m এর মান একই না? m এর মান হলো 1, আমার লম্ব হচ্ছে c, c এর মান আমি বের করব। আর ভূমি কতটুকু বলেন তো? ভূমি ম্যাম এই টোটালটাকে যদি এখন সমকোণী ত্রিভুজটা ভাবেন, ভূমির মান কত? ভূমির মান কত? 3 তাহলে c কত? 3 3 না? তাহলে জি, ma'am. -t প্লাস 3।
ক্লিয়ার সবার? আচ্ছা ম্যাম, আমরা না একটু আগে বললাম যে এম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাস দেওয়া, সেখানে আমরা নেগেটিভ নেই না, তাহলে এখানে আমরা নেগেটিভ এম এর ভ্যালু বের করছি যখন লম্ব বাই তখন? ভূমি, সেটা অ্যাবসলিউট, কিন্তু এম এর একটা ঢাল ডিক্রিজিং না ইনক্রিজিং সেই অনুযায়ী পজিটিভ বা নেগেটিভ হয়তো। এই যে এখানে লিখলাম না, ইনক্রিজিং ঢাল হলে এম একটা পজিটিভ নাম্বার হবে, ডিক্রিজিং হলে এম একটা নেগেটিভ নাম্বার হবে। আসলে ওই পয়েন্ট দেখে মানে আমরা হচ্ছে ঢাল দেখে পয়েন্ট বসাবো, মানে ঢাল দেখে মাইনাস প্লাস দিব। এক্স্যাক্টলি, প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টে ঢালটা নেমে যাচ্ছে না উঠে যাচ্ছে তাই দেখে মাইনাস প্লাস, আর কিচ্ছু না। জি ম্যাডাম, বুঝতে পারছি। আমি ভাবছি যে আগে আমরা ঢালটা বের করে পরে লম্ব বাই ঢালটা ভূমি যখন, তখন কোনো প্লাস মাইনাস না, পয়েন্ট টু পয়েন্ট ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা দেখে প্লাস অথবা মাইনাস। ক্লিয়ার? ম্যাম এখানে ম্যাম 2 থেকে 3 ম্যাম পার্থক্য করলে তো এটার ম্যাম রেঞ্জটা বলেন। ম্যাডাম 2 থেকে 3 2 থেকে 3, দেখেন এখানে যেহেতু 2 তে আমি ইকুয়াল অলরেডি দিয়েছিলাম তাই এখানে আর দেইনি, ইকুয়াল কিন্তু এটা দেয়া দিয়েছি। যাবে না। আর সবশেষে আপনি চাইলে এটা লিখে দেন 0 আদারওয়াইজ। আর ম্যাম একটা কোথাও কথা ছিল ম্যাম, ম্যাডাম সিটা একটু আবার বলবেন, সিটা কিভাবে বার করছে? সিটা হলো লম্ব বরাবর, লম্ব এক্সিসটাকে ওয়াই এক্সিসটাকে যেখানে সে ছেদ করে। আপনি এখানে তো সরাসরি ছেদ দেখতে পাচ্ছেন না, আপনি ডটেড লাইন দিয়ে ওকে বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দিলে এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, যার অতিভুজটা হলো ঢালের মানটা এম, জি ম্যাম। এবং ঢাল অলরেডি আপনি বের করেছেন 1, কারণ একই লাইনকেই আপনি টেনে দিলেন, তাই না? ম্যাম আমরা পয়েন্ট ধরে তো ওটা থেকে মান বের করতে পারি, ওইটা বরং সহজ না? পয়েন্ট বলেন। মানে এই ধরেন যে আমরা 3 পয়েন্টটা ধরি, x অক্ষ বরাবর যে 3, তো ওখানে মানটা মানে 3 ইনটু 0 না, মানে x বরাবর 3 এবং y বরাবর 0, তো ওইটা চিন্তা করে যদি আমরা y সমান সমান মাইনাস টি প্লাস সি ধরি, তাহলে ওখানে মান বসাই দিলে 3 আসছে না? মানে এই পয়েন্ট তো আপনার ছবিতে আঁকা নাই, টেনে দিয়ে আপনি বের করতে পারেন। আপনি এটা যে 3, এটা আপনি সিমেট্রিক হওয়ার কারণে জানেন, কিন্তু এটা বিশ্বাস করতে যদি কষ্ট হয়, আমি দেখালাম যে অঙ্ক করে মিলালেও এটা 3 আসবে। বুঝা গেল কথাটা? ম্যাম এটা কি ম্যাম এম সমান যে ম্যাম লাস্টে যেটা লিখছেন 1 সমান c/3 ম্যাম, এই 1টা কি এই যে এম এর 1? ঢালের মান, ঢালের মান এম সমান লম্ব বাই যে ভূমি। এখন আপনি এই লম্বটা যদি বাইর করতে চান, এই লম্বর রেসপেক্টে ভূমি কি এইটা এইটুকু হবে কখনো না এটা? ও যখন লম্ব তাহলে ভূমি এইটা পুরাটা, আদারওয়াইজ ত্রিভুজ কমপ্লিট হচ্ছে কি? সো এই পুরাটা যদি ভূমি হয়, ভূমির পরিমাণ কত? 3। ঢাল তো সেই আগের ঢালটাই, আগের রেখাটাকেই তো আপনি টেনে দিয়েছেন, রেখাটাকে তো এদিকে ওদিকে হেলাননি, তাই না? তাহলে আগের ঢালটাই, সে কারণে 1। আর লম্বটা আমার বের করতে হবে, সি এর মানটা বের করতে হবে, সেখানে সি হলো 3। ক্লিয়ার? জি ম্যাম, আরেকটা কথা ছিল ম্যাম, যেটা ম্যাম বললেন যে 2 আর 3 এর ক্ষেত্রে ম্যাম পার্থক্যটা 1 ম্যাম, এই ক্ষেত্রে ইনক্রিজিং ডিক্রিজিং এর ম্যাম বিষয়টা এটা যদি আরেকবার একটু বলতেন। এক্ষেত্রে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুতে স্লোপটা ধীরে ধীরে বাড়ছে না কমছে, আপনি আমাকে বলেন। ঢালটা নিচে নেমে যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে না উপরের দিকে উঠে যাচ্ছে, আপনি আমাকে বলেন, সে কারণে মাইনাস। বুঝা গেল? জি ম্যাম, ঠিক আছে। এখন এক্সাম্পলটার অরিজিনালি যা কোশ্চেন ছিল তাতে যেতে যেতে আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেল। প্লট দ্য সিগন্যাল x3t - 6, এটা ছিল কোশ্চেন। এটা তাহলে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। চিন্তা করবেন যে আপনি অনেক ভাবে করতে পারেন। হচ্ছে আগে স্কেলিং করলাম, বলেন তো এটা করলে শ্রিঙ্ক হবে না এক্সপান্ড হবে, কম্প্রেস হবে না এক্সপানশন হবে? কম্প্রেস হবে ম্যাম। কম্প্রেস হবে ম্যাম। -6 Compress হবে, compress ma'am. হবে। যেহেতু একটা ফুল নাম্বার, -6 এর ভূমিকা পড়ে, ওটা স্কেলিং শিফটিং নট স্কেলিং। আমি স্কেলিং এ আছি। 3 দিয়ে গুণ, এটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, তার মানে এটা কম্প্রেস হবে। তারপরে কি এটাকে এটা করা যাবে? তাহলে কি একই চেহারা থাকবে? থিংক অ্যাবাউট ইট।
এটা কম্প্রেস হয়ে 6 ঘর রাইট শিফট করবে, এটাই কি? আপনার 3টা মেথড আমি দিয়ে দিলাম, আপনি চিন্তা করবেন। টাইম স্কেলিং করো, তারপর টাইম শিফটিং করো, মেথড নাম্বার 1। মেথড নাম্বার 2 আপনাকে দিলাম, আগে টাইম শিফটিং করো, তারপর টাইম স্কেলিং করো। মেথড নাম্বার 3 একসাথে করো, মাল্টিপল কাজ একসাথে করে ফেলো, অর্থাৎ জাস্ট টি এর জায়গায় 3t - 6 বসিয়ে দেন। এখানেও জি ম্যাডাম। বসাবেন, এখানেও বসাবেন, এখানের জন্য নালিফাই করবেন যেন এখানে শুধু টি আসে। তারপর এই 3টার জন্যই চেক করবেন সেম ছবি আসে কিনা। এখানে অবশ্যই আপনার কোনো না কোনো পয়েন্টে ডিফিকাল্টি হবে, আমি চাই ডিফিকাল্টি হোক যাতে নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলাপ করতে পারি। ওকে, জি ম্যাম, এটা তো প্রো স্টাফ হয়ে গেল। কি করতে হবে ক্লিয়ার সবার? জি ম্যাম। আপনারা আদৌ কি ক্লাসরুমে ঢুকে দেখেন স্লাইড দিল কিনা ম্যাডাম? আমি তো পরের দিন স্লাইড জি দিল, ম্যাম। কেউ কোনো ম্যাম। কারো কোনো উচ্চ বাচ্চ নাই ম্যাডাম স্লাইড। না ম্যাডাম, আমরা হচ্ছে ভেবে নিই slide যে আপনার দিচ্ছেন না টেকনিক্যাল কেন? প্রবলেম আমি হচ্ছে। ম্যাম, ঘুমিয়ে থাকলে আপনারাও ঘুমিয়ে থাকেন। ম্যাম আমাদের কাজটা তো হচ্ছে 3t - 6 এই ছবিটা আঁকা, তাই না? হ্যাঁ, ওকে ম্যাম। এটা আপনি 3টা মেথডেই করবেন, আমি চাই সেটা বলে দিলাম। 3টা মেথড কি কি? আগে স্কেলিং অর্থাৎ 3t বানানো, তারপর শিফটিং, কি পরিমাণ শিফট করব। দ্বিতীয় মেথড আগে শিফটিং, তাহলে কি 6 শিফট করব না অন্য কিছু শিফট করব চিন্তা করতে হবে। তারপরে স্কেলিং, যাতে সব হওয়ার পরে এটা হয়। আর থার্ড মেথড হলো পুরো কাজটাই একবারে করব, মাল্টিপল কাজ এট ওয়ান স্টেপ, সিঙ্গেল স্টেপ। এই 3 ভাবে অঙ্কটা করব, এটাই। 3 ভাবেই এক্সপ্রেশন বের করে প্লট করবেন। 3 ভাবের জন্যই একই হওয়া উচিত, যদি আপনি শুদ্ধ থেকে একই হবে ম্যাম। হওয়া উচিত। সেটার জন্য কোথায় কি করতে হয় সেটা নোট ডাউন করে রাখবেন, এখানে কিছু করতে হয় কিনা, এখানে কিছু করতে হয় কিনা। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার ম্যাম। শেষ করে দিব আজকে, আমাদের টাইম শেষ হয়ে গেছে আসলে। ম্যাম একটা সমস্যা ছিল ম্যাম। আচ্ছা, যার সমস্যা সে ছাড়া বাকিরা চলে যেতে পারেন, ক্লাস থাকতে পারে। বলেন কি সমস্যা? ম্যাম আপনার কথাগুলো অনেক আগে শোনা যাচ্ছিল, আর আপনার মানে কার্সার বা পয়েন্টার যেটাই বলি সেটা পরে দেখা যাচ্ছিল। এজন্য ম্যাম আপনার কথাই শুনবো নাকি আপনি কি লিখতেছেন ওটা লক্ষ্য করব, এই দুটো ব্যালেন্স করতে করতে অনেক সময় অনেক কিছু মাথা থেকে হারিয়ে গেছে ম্যাম। ম্যাম হ্যাঁ, কোনটা লেখাগুলো হারিয়েছেন বলেন। লেখাগুলো ম্যাম বোঝা যায়নি ম্যাম, মানে পার হয়ে যাওয়ার পর মানে কথা বলতেছিলেন, তারপরে আমরা লেখাগুলো দেখতে পাইতেছিলাম ম্যাম, জি যার ম্যাম, কারণে জি ম্যাম। বেশিরভাগ টপিক ম্যাম মিস করে গেছি ম্যাম, চুপ করে ম্যাম থাকা এই লাগছে দুটো জিনিস ব্যালেন্স করতে করতে অনেক সমস্যা হয়ে গেছে ম্যাম, মানে আপনার কথাটাও ধরতে পারি নাই অনেক সময়, বা ওই পরের ছবিটা দেখছি তখন আর আপনার কথাটা মাথায় থাকে নাই। আমি 5 কথাটা মিনিটের মাথায় রিভিউ করছি, এখন আপনি আমাকে একটু সময় দেন। ওকে মেইল করতে বলবেন, আমি আপনার থেকে শুনতে চাই না। ওকে মেইল করতে বলবেন। এখন আমাদের ক্লাস টাইম শেষ, তো আমি খুব কুইকলি শেষ করব। আপনাদের কার কোন স্লাইডে প্রবলেম বলবেন সেটা নিয়ে আলাপ করব। এখানে কারো কোনো প্রবলেম? না এই ম্যাম, এটা slide এ- আমার একটু প্রবলেম, বলেন। নেটওয়ার্কের জন্য ম্যাম ক্লাসে ঢুকতে অনেক লেট হয়েছে ম্যাম, মানে ওই আপনার প্রেজেন্ট মানে অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে ম্যাম। আচ্ছা, এই স্লাইড নিয়ে কারো কোনো প্রবলেম? এই স্লাইড নিয়ে এখন যে না ম্যাম, স্লাইড এটা দেখতে পাচ্ছেন, কিছু কি দেখতে পাচ্ছেন না আদৌ পাচ্ছেন না? জি ম্যাম দেখা যাচ্ছে। এই স্লাইডে কারো কোনো ইস্যু, কোনো পয়েন্ট আমার আরেকবার বলা লাগবে? ম্যাম ওই যে কজ ওমেগা টির একটা এক্সাম্পল আছে না ম্যাম, ওটা যে বুঝাই দিয়েছিলেন ওটা যদি আরেকবার বলতেন। কজ ওমেগা টি, এটা আপনি ড্র করেন তো খাতায়। খাতা নিয়ে বসছেন? না ম্যাম। তাহলে কেমন করে হবে? ম্যাম আমি তো আসলে মানে রুমে ক্লাস করতে পারি না, বাইরে আসতে হয় ক্লাস করার জন্য। একটা জায়গায় ম্যাম। যখন আসছেন একটা খাতা নিয়ে আসলে তো কেউ কিছু মনে করবে না, কিছু মনে করবে? একটা খাতা নিয়ে আসবেন এর পরের দিন থেকে। ড্র করতে বললে আপনি কি ড্র করতেন? এটা তো নাকি